তাহলে আমরা কিন্তু কয়েকটা মেইন কনসেপ্ট আলোচনা করলাম। এখন আমরা আসলে এই লেসনটাতে আবার ব্যাক করবো, যেখানে এখন দেখবো যে আসলে সব জিনিসগুলো কিভাবে কাজ। তাহলে আমরা এখানে ছিলাম কিন্তু, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখন শুরু করব মেইন কন্টেন্টে। তাহলে আমরা প্ল্যানিং এ আসলে কি কি জিনিস করতে হয় সেটা নিয়ে আমরা প্ল্যানিং প্রজেক্ট টপিকে পড়বো। স্কোপ নিয়ে ডিটেইল পড়বো, যেগুলো আমি এখন আলোচনা করলাম। আমি আসলে এই চারটাকে কানেক্ট করে আলোচনা করলাম, এগুলো সবগুলো একদম ডিটেইল আমরা এখন দেখবো। আর এরপর রিস্ক নিয়ে আলোচনা করব, কোয়ালিটি নিয়ে আলোচনা করব, এবং সবগুলো প্ল্যান তৈরি হওয়ার পরে কিভাবে ইন্টিগ্রেট করে আমরা এখান থেকে তৈরি করবো হচ্ছে ফাইনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করবো, হ্যাঁ? যেটা ফলো করে আমরা প্রজেক্ট করবো। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেট প্ল্যান। ওকে, তাহলে আমরা শুরু করছি প্রথম টপিক, প্ল্যানিং প্রজেক্ট। তো প্ল্যানিং শেষ হলে আমরা একটা কাজ শুরু করতে হবে, এই পুরো সেকশনটাই প্ল্যানিং নিয়ে। তো আমরা গত ক্লাসে দুই তিনটে ওয়ার্ড ফাইল বানাইছিলাম, মনে আছে তো? না, ওয়ার্ড ফাইল 3টা ফাইল স্যার। কি কি ফাইল ছিল? একটা ছিল ডকুমেন্টস, বোধহয় ডকুমেন্ট আর্টিফ্যাক্টস। একটা Tools ছিল and হচ্ছে technique. টুলস টেকনিক। আর একটা কি একটা ছিল? হচ্ছে স্যার ডকুমেন্ট তো বানাইছিলাম না চারটা? প্রজেক্ট বিজনেস ম্যানেজমেন্ট ডকুমেন্ট। ডকুমেন্টস। হ্যাঁ, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডকুমেন্টে চারটা আমরা কিন্তু কলাম করেছিলাম, না? বিজনেস ডকুমেন্ট, প্ল্যানিং ডকুমেন্টস, প্রজেক্ট ডকুমেন্টস, প্রকিউরমেন্ট ডকুমেন্টস। রাইট। তো দেখেন, আজকে আমরা যেহেতু প্ল্যানিং শুরু করছি, তার মানে আমরা সব প্ল্যানিং ডকুমেন্ট গুলো আজকে টাচ করব, অনেকগুলো টাচ করব আজকে, হ্যাঁ। এই যে একটু আগে যে আমি চারটা কলামে আলোচনা করলাম, সেখানে কিন্তু অলরেডি অনেকগুলো প্ল্যানিং ডকুমেন্ট আমরা আলোচনা করেছি, হ্যাঁ। তো দেখেন এখানে প্ল্যানিং করার সময় আমরা কি করবো আসলে, হ্যাঁ। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব। তো এই পুরা প্ল্যানিং ডকুমেন্টের আসলে অনেকগুলো কম্পোনেন্ট আছে, হ্যাঁ। কি কি কম্পোনেন্ট আছে সবাই এখানে দেখেন, এই যে আমি একটু ক্লিক করেছি এখানে, সবাই স্ক্রিনে পাচ্ছেন? জি স্যার, লেফট হ্যাঁ, সাইডে এই যে আসছে। লেফট সাইডে দেখেন, এই যে এখানে আমি বলেছিলাম যে প্ল্যানিং ডকুমেন্ট 18টা আছে। গত ক্লাস আমরা লিখেছিলাম 18টা। সবাই দেখেন, এই যে স্কোপ প্ল্যান, ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান 2 নম্বর, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটি প্ল্যান, এইভাবে দেখেন। রিসোর্স, কমিউনিকেশন, রিস্ক, প্রকিউরমেন্ট। তারপরে স্টেক হোল্ডার আমরা আগে পড়েছি, মনে আছে না? স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান আগে পড়েছি। একটু আগে আমরা আলোচনা করলাম স্কোপ বেস লাইন, শিডিউল বেস লাইন, কস্ট বেস লাইন। দেখেন এই তিনটা বেস লাইন, হ্যাঁ। তাহলে এই তিনটা বেস লাইন আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের পার্ট কিন্তু। এগুলোকে সব বলকে বলা হয় সাবসিডিয়ারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, এর সাথে এডিশনাল আরো দেখেন, এই যে এখানে একটা আছে 11 নম্বর চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, 12 নম্বর কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, তারপর পারফরমেন্স মেজারমেন্ট বেস লাইন, হ্যাঁ। প্রজেক্ট লাইফ সাইকেল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। প্রজেক্ট লাইফ সাইকেল তো মনে আছে না? কালেকশন অফ ফেজেস। তাহলে আপনার প্রজেক্টে কি কি ফেজ থাকবে সেটা কিন্তু আপনার এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে লিখতে হবে। ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি মনে আছে? হোয়াট ইজ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ? ওই যে অ্যাজাইল, হাইব্রিড এবং প্রেডিক্টিভ, সেটাকে আমরা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বলি। আপনার প্রজেক্টে আপনি কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে চান সেটা প্ল্যানিং এ ফিক্স করবেন। আর ম্যানেজমেন্ট রিভিউ মানে কখন কখন ম্যানেজমেন্ট আপনার এই প্রজেক্টের প্রোগ্রেস রিভিউ করবে, কোয়ার্টারলি নাকি মান্থলি, কখন কখন রিপোর্ট দিতে হবে আপনাকে, হ্যাঁ, এবং তারা কখন দেখবে। তো এই যে সমস্ত প্ল্যানিং গুলো আমরা দেখতেছি, হ্যাঁ। এখানে কয়টা ছিল? 11, 12, এইদিকে 10টা ছিল, হ্যাঁ। সব মিলে আসলে আমরা 18, 19টা হওয়ার কথা, এখানে কয়েকটা আছে, আরো কয়েকটা সামনে আমরা দেখবো। তো এই সবগুলোই কিন্তু আমাদের প্ল্যানিং ডকুমেন্টের পার্ট। এগুলো পুরাটাই হচ্ছে কিসের পার্ট? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান পার্ট। এবং এই সমস্ত প্ল্যানিং গুলো আমাদেরকে তৈরি করতে হবে। এই চ্যাপ্টারে কিন্তু এগুলি আমরা আলোচনা করবো যে কিভাবে এটা তৈরি করতে হয়। আর আপনারা যদি ইয়াতে দেখেন একটু, আপনাদের কি ইয়াটা আছে না, যে টেবিল একটা দিয়েছিলাম না? টেবিলটা আমরা একটু দেখি। কোন টেবিল? ম্যাট্রিক্স টেবিল। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনাদের কাছে আছে জিনিসটা। আমি একটু দেখাই দিচ্ছি যে আসলে ঘটনাটা কি হচ্ছে এখানে। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা যে লেসন 3 পড়ছি, লেসন 3 তে আসলে আমরা এই যে 24 দেখতেছেন ভার্টিক্যালি প্ল্যানিং এর জায়গায়, প্ল্যানিং প্রসেস গুলো যে এই যে 24 প্রসেস ছিল, মনে আছে না? সেই প্রসেস সবগুলোই মোটামুটি আমরা এখানে দেখব। যেমন আমরা স্কোপ নিয়ে দেখবো, একটু পরে স্কোপ শুরু করব।
অলরেডি আমি এই যে কালেক্ট, রিকমেন্ড, ডিফাইন স্কোপ, ডাব্লিউবিএস এগুলো দেখেছি না, অলরেডি আলোচনা করেছি। এগুলো এগুলো কিন্তু একটা প্ল্যানিং এর কাজ। হ্যাঁ, এই যে 5.1 থেকে 5.4 শিডিউলিং এ কিন্তু এগুলো সব আলোচনা করলাম একটু আগে, দেখেন 6.1 থেকে 6.5 দেখেছি, ডেভেলপ শিডিউল পর্যন্ত। এই ডেভেলপ শিডিউলের পরে শিডিউল বেসলাইন তৈরি হয়। আর কস্টের ক্ষেত্রে দেখেন, এই যে আমরা বললাম এস্টিমেট কর, ডিটারমাইন বাজেটের পরে কস্ট বেসলাইন তৈরি হয়। আর রিসোর্সের ক্ষেত্রে যে একটু আগে আমরা দেখেছি এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, ঠিক আছে, সেটা হচ্ছে প্রতিটা অ্যাক্টিভিটি রিসোর্স বের করা। এইভাবে কমিউনিকেশনের প্ল্যান আমরা কিন্তু অলরেডি কভার করেছি। সবার মনে আছে? আমরা কিন্তু লেসন 2 তে এই যে কমিউনিকেশন প্ল্যান নিয়ে আলোচনা করেছি। আর কি আর নিয়ে আলোচনা করছি? এই যে এই দুটো নিয়ে আলোচনা করেছি না? কোন দুইটা? এই যে এই দুইটা, স্টেক হোল্ডার, আইডেন্টিফাই স্টেক হোল্ডার, প্ল্যান স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট। এনগেজমেন্ট, এগুলো কিন্তু আমরা অলরেডি আগে কভার করেছি। কোথায় কভার করেছি? লেসন 2 তে কভার করেছি। এখন আমরা এই লেসনে বাকিগুলো কভার করবো, স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি, রিসোর্স, রিস্ক এবং প্রকিউরমেন্ট। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সব কভার হয়ে গেল। এবং এই কভার করলে কি হবে, এই যে সবগুলো প্ল্যানিং যখন হয়ে যায়, হওয়ার পর আসলে সব প্ল্যানিং গুলো যোগ করে আমরা যে জিনিসটা তৈরি করি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি। তার মানে টোটাল প্রজেক্টের প্ল্যানিং আমাদের শেষ হয়ে গেল। এই যে অন্য নলেজ এরিয়াগুলো থেকে যত প্ল্যান তৈরি হচ্ছে, এগুলোকে বলে সাবসিডিয়ারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। একটু আগে যে আমি লিস্টটা দেখছিলাম, এই বিভিন্ন জায়গা থেকে আসলে সাবসিডিয়ারি প্ল্যান গুলো তৈরি হয়। সেই প্ল্যান গুলোকে যোগ করে আমরা তৈরি করি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, যখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি হয়, তারপরে আমরা আসলে এক্সিকিউশনে চলে যাবো, প্রজেক্টে কাজ শুরু করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কানেকশনটা এই লেসনের সাথে। আমি জানি না আপনাদের কষ্ট হচ্ছে কিনা একটু বুঝতে। তাহলে আমরা একটু এটা এটা স্কিপ করে যাই, গিয়ে পাওয়ার পয়েন্ট কোথায়, এটা। তাহলে কিন্তু আমরা এই কথাটাই বলতেছিলাম যে সাবসিডি প্ল্যান এবং সমস্ত বেসলাইন, কয়টা বেসলাইন তাহলে পেলাম আমরা? বেসলাইন কয়টা? তিনটা, তিনটা স্যার। তিনটা। তিনটা বেসলাইন। হ্যাঁ, ওই যে আয়রন ট্রায়াঙ্গেলের যে তিনটা, সেই তিনটে আসলে বেসলাইন। এই জন্য আমরা প্রজেক্টের শুরুর দিকে বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজারকে ব্যালেন্স করতে হয় মেনলি এই তিনটার উপরে, স্কোপ, শিডিউল এবং কস্ট। ব্যালেন্স করে আপনাকে ডেলিভারি দিতে হবে টাইমলি। ঠিক আছে, এটাতে কোনো ছাড় নাই। আর আমরা সেই যে টোটাল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তার মধ্যে তিনটা কম্পোনেন্ট দেখলাম, সাবসিডি প্ল্যান কয়েকটা দেখলাম, 10-11টা, বেসলাইন তিনটা, এডিশনাল কম্পোনেন্ট দেখলাম, চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলো আমরা দেখলাম। এগুলো আমরা লিস্ট দেখেছি, সবকিছু পড়ি নাই, পড়বো আমরা সামনে। তো যখন আমাদের প্ল্যানিংটা হয়ে যাবে ট্রেডিশনাল প্রজেক্টে, আমরা সেটা ফলো করে এক্সিকিউশন করব, মনিটরিং কন্ট্রোল করব, ক্লোজিং। ঠিক আছে, এই প্ল্যানিং এর মধ্যে কিভাবে প্রজেক্টে এক্সিকিউশন হবে, কিভাবে মনিটরিং কন্ট্রোল করবেন এবং কিভাবে ক্লোজিং করবেন, সবই প্ল্যানিং ডকুমেন্টে বলা থাকে। অ্যাজাইলে এত ডিটেইল আমরা প্ল্যানিং শুরুতে করি না, আমরা দেখেছি যে ছোট ছোট প্ল্যানিং করি আমরা অ্যাজাইলে, তাই না? ঠিক আছে না? ওই যে আমি বলেছিলাম জাস্ট গুড এনাফ প্ল্যানিং করি আমরা অ্যাজাইলে, করে একটা ইটারেশন শেষ করি, করে আবার নেক্সট ইটারেশন আবার ইটারেশন প্ল্যানিং করি। এভাবে আমরা ছোট ছোট করে প্ল্যানিং অ্যাজাইলের ক্ষেত্রে। ওকে, এরপর আমরা বলেছিলাম যে একটা যে লিস্ট বানিয়েছিলাম, যে ওখানে ছিল 33টা প্রজেক্ট ডকুমেন্টস, মনে আছে? প্ল্যানিং ডকুমেন্টের বাইরে যে ডকুমেন্ট গুলো আমরা কন্টিনিউয়াসলি প্রজেক্টে ইউজ করি এক্সিকিউশনের সময়, মেইনলি এক্সিকিউশনের সময়, সেগুলোকে বলা হয় হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস। এর মধ্যে অলরেডি কেউ বলতে পারবেন যে কি কি আমরা অলরেডি পড়েছি প্রজেক্ট ডকুমেন্ট? দেখো তো এই লিস্টে 33টার মধ্যে কে বলতে পারবো কোনটা পড়েছি? অনেকগুলো টাচ করছি স্যার। শিডিউল রেজিস্টার দেখেছি না আমরা? হুম, স্টেক হোল্ডার রেজিস্টার দেখছি। টিম চার্টার দেখছি স্যার। দেখছি আমরা। আর কি দেখেছি এখানে? আহ, আজকে অনেকগুলো আলোচনা করলাম, যেমন আমি আলোচনা করলাম এই যে রিসোর্স রিকোয়ারমেন্ট, অ্যাক্টিভিটি লিস্ট আলোচনা করলাম আজকে। রিকোয়ারমেন্ট তারপর ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স, রিকমেন্ড ডকুমেন্টেশন বলেছি, ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স রিকোয়ারমেন্ট বলেছি, ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স, রিসোর্স এটা বলেছি, এটা ডিউরেশন এস্টিমেট, বলা হয়। কস্ট এস্টিমেট সবগুলোর। ঠিক আছে, স্কোপ স্টেটমেন্ট এই যে এটা।
ঠিক আছে, তারপরে যে নেটওয়ার্ক ডায়াগ্রাম বলেছিলাম, প্রজেক্টের শিডিউল বলেছিলাম। দেখেন অনেকগুলো কিন্তু আমরা অলরেডি টাচ করেছি, হ্যাঁ। এগুলো আরো অনেক কিছু টাচ করবো আমরা সামনে। তো এগুলো ওই যে 33টা ডকুমেন্ট আসলে প্রজেক্টে কাজ করতে গিয়ে আমরা ইউজ করি, ঠিক আছে, প্ল্যানিং এর সময় এবং এক্সিকিউশনের সময়। এবং এই ডকুমেন্ট গুলো, এগুলিকে আমরা বলি আসলে ডাইনামিক ডকুমেন্ট কিংবা প্রোগ্রেসিভ ডকুমেন্ট। তার মানে এগুলো বারবার কি হবে, চেঞ্জ প্রজেক্টে হবে। কাজ করতে গিয়ে চেঞ্জ হবে, আপডেট হবে, কোনো ফিক্স না কিন্তু এগুলো। মেইনলি ফিক্স থাকে হচ্ছে বেস লাইন কন্টিনিউয়াস গুলো। আপডেট। হ্যাঁ, কন্টিনিউয়াসলি আপডেট হয়ে থাকে। কিন্তু প্ল্যানিং, প্ল্যানিং এর যে ডকুমেন্ট গুলো আমরা দেখলাম, প্ল্যানিং ডকুমেন্টস এবং বেস লাইন গুলো, সেগুলো আসলে ইনফ্রিকুয়েন্টলি চেঞ্জ হবে এবং ওগুলো চেঞ্জ করতে গেলে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে 33টা, এরপরে কি আছে দেখি। তাহলে আমরা বলেছি যে এই যে ডকুমেন্টকে তো আমরা অনেক সময় আর্টিফ্যাক্টসও বলি, তাই না? এই জন্য আমরা ডকুমেন্ট বলবো কিংবা আর্টিফ্যাক্টস বলবো। এখানে দেখেন চমৎকার ভাবে বলা আছে অ্যাজাইলে কি করা হয় আসলে। এগুলো আমরা কিন্তু পড়েছি, সবাই একটু পড়েন নিজেরা। প্রথম লাইনে কি বলা হয়েছে, প্রোডাক্ট ওনার ডিসাইড অবজেক্টিভস অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার নিডস, টিম এক্সিকিউটস ওয়ার্ক এন্ড হেল্পস প্রোডাক্ট ওনার প্ল্যান দ্য ওয়ার্ক। মনে আছে না ইটারেশন প্ল্যানিং এ কি করা হয়? প্রোডাক্ট ওনার অবজেক্টিভ সেট করে, গোল সেট করে ইটারেশনের। আর টিম কি করে, কিভাবে কাজ করবে, হাউ, হাউটা সে ঠিক করে টিম। এই কথাটা এখানে বলা হয়েছে। সেকেন্ড লাইনে কি বলা হয়েছে, টিম মেম্বার্স আর লোকাল ডোমেন এক্সপার্ট। ঠিক আছে না, তারাই তো ডোমেন এক্সপার্ট, কারেক্ট। টি শেপ পিপল, তারাই কাজ করবে। হাউ ওয়ার্ক উইল বি প্ল্যান্ড এন্ড কমপ্লিটেড, তারাই এটা ডিসাইড করবে। আমরা পড়েছি কিন্তু এই জিনিসটা, ফলে এগুলো আমাদের নোন। আর প্রজেক্ট ম্যানেজার যদি থাকে, আসলে অ্যাজাইল টিমে যদিও থাকে না, পিএমএ আসলে বলেছে যে অ্যাজাইল টিমেও প্রজেক্ট ম্যানেজার থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজার, টিম লিড অর স্ক্রাম মাস্টার হেল্পস ফোকাস দ্য টিম টু এক্সিকিউট দ্য প্ল্যান্ড ওয়ার্ক। আমরা দেখেছি না যে স্ক্রাম মাস্টারের কাজ কি, সবগুলোকে ফ্যাসিলিটেট করা, ঠিক মতো কাজ হচ্ছে কিনা এটা এনশিওর করা। কাজ করা বা কাউকে অ্যাসাইন করা এটা তার দায়িত্ব না, অ্যাসাইন করা কাজ কিভাবে হবে সেগুলো সব টিমের কাজ। প্রজেক্ট ম্যানেজার কিংবা টিম লিড কিংবা স্ক্রাম মাস্টার, তার কাজই হচ্ছে সবকিছু ফেসিলিটেট করা, ইম্পিডিমেন্ট দূর করা, যাতে সবাই ঠিকমতো কাজ করে প্ল্যান অনুযায়ী কাজটা এক্সিকিউট করতে পারে। তো এগুলো আমাদের অলরেডি জানা। এরপরে এই টেবিলটা কি দেখি আমরা একটু, লাস্ট টেবিল এই টপিকের, প্ল্যানিং অ্যাক্রস লাইফ সাইকেলস। এই যে তিনটা যে লাইফ সাইকেল, সেখানে আসলে কিভাবে ব্রেক করা হয়। আমার মনে হয় এটা আপনি নিজেরা পড়লেই বুঝতে পারবেন। আমরা এটা ওই যে একটা টেবিল দেখেছিলাম না চ্যাপ্টার 3-তে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডে, এরকম একটা টেবিল ছিল কিন্তু। রিকোয়ারমেন্ট, যেমন রিকোয়ারমেন্ট, আমরা জানি যে রিকোয়ারমেন্ট প্রেডিক্টিভে চেঞ্জ হয় না। সরি, ঠিক আছে। দেখেন আমরা আগে দেখেছি যে আসলে অ্যাজাইল টিমে কিন্তু রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় না ওইভাবে ফ্রিকোয়েন্টলি। ডিফাইন্ড স্পেসিফিক টার্মস বিফোর ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট আগে করা হয় রিকোয়ারমেন্ট। হাইব্রিডে পিরিয়ডিক্যালি করা হয়। আর অ্যাজাইলে কি, শব্দটা দেখেন ফ্রিকুয়েন্টলি করা হয়, দেন প্রতিটি ইটারেশনের পরপরই আমরা রিকোয়ারমেন্ট গুলোকে চেঞ্জ করি। আউটকাম কখন তৈরি হয়, একদম লাস্টে গিয়ে, এন্ড অফ দ্য প্রজেক্ট, প্রেডিক্টিভে। আর হাইব্রিডে আমরা কি করি, ডিভাইডেড ইন পিসেস করতে পারি, ইনক্রিমেন্টাল। আর অ্যাজাইলে আমরা কি করি, আফটার ইচ ইটারেশন আমরা ডেলিভারি দিই। আমরা এগুলো সব আপনারা, আমরা আগেই পড়েছি অলরেডি, হ্যাঁ, কখন কি হয়। ঠিক আছে না? রিলেটেবল ছিল। হ্যাঁ, সব আপনারা নিজেরা একবার পড়লেই বুঝতে পারবেন, আমার দরকার নেই মনে হচ্ছে এখানে। তো তাহলে আমাদের এই টপিকটা আমরা কভার করলাম, হ্যাঁ। প্ল্যানিং এ আসলে কি কি করতে হবে, এটা একটা জাস্ট ওভারভিউ পেলাম। এখন আমরা ভিতরে ঢুকবো প্রতিটা নিয়ে। প্রতিটা নিয়ে মানে স্কোপ নিয়ে আমরা এখন আলোচনা করবো, যে স্কোপে কিভাবে ডিটেইল প্ল্যানিং করা হয়। অলরেডি আমি একটা ওভারভিউ দিয়েছি ব্রেকের আগে, যে কিভাবে স্কোপ, শিডিউল, কস্ট এবং রিসোর্স কাজ করে একসাথে। তো এখন আমরা জাস্ট দেখতেছি প্রতিটা ডিটেইলে যাচ্ছে কিন্তু, এবং এটা কিন্তু বেশ ডিটেইল, ভালো ডিটেইল। স্কোপ এবং শিডিউল চ্যাপ্টারটা অনেক বড়, আমার মনে হয় প্রায় 70-80টা স্লাইড হবে, ঠিক আছে। তো আমি অলরেডি ওভারভিউ দিয়েছি, এখন আমরা খুব কুইকলি কভার করবো। আমরা শুরুতেই বলেছিলাম স্কোপ মানে হচ্ছে বাউন্ডারি সেট করা। কিসের বাউন্ডারি, হোয়াট ইজ ইন দ্য প্রজেক্ট এন্ড হোয়াট ইজ আউটসাইড অফ দ্য প্রজেক্ট। যেটা ইন দ্য প্রজেক্ট সেটি আমরা ডেলিভারি দেবো, যেটা প্রজেক্টের বাইরে সেটা আমরা ডেলিভারি দেবো না। হুম। তো এটা আপনার স্কোপ ফাইনালাইজ করার মেইন একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্কোপে এসে দুইটা ইন্টারেস্টিং টার্ম আছে, হ্যাঁ।
আমরা স্কোপ, প্রজেক্টের স্কোপ বলতে সাধারণত সবকিছুই বুঝি, যে প্রজেক্টে কি করতে হবে, হ্যাঁ, কি কাজ করলে এটা ডেলিভারি হবে, সেগুলো আমরা সবকিছু বুঝি। পিএমআই বলতেছে যে স্কোপকে দুই ভাগে ভাগ করা যায়। দেখেন, স্কোপ হচ্ছে দুই প্রকার। একটা বলতেছে প্রোডাক্ট স্কোপ, আর একটাকে বলতেছে প্রজেক্ট স্কোপ। আমরা নর্মালি প্র্যাকটিক্যাল ফিল্ডে এইভাবে দুইটাকে ভাগ করি না। আমরা প্রজেক্ট স্কোপ বলতে সবই বুঝি, প্রোডাক্ট স্কোপও বুঝি, প্রজেক্ট স্কোপও বুঝি। এই দুইটা পার্থক্য একটু বুঝতে হবে। প্রোডাক্ট স্কোপ মানে হচ্ছে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা বানানোর জন্য প্রজেক্টটা নিয়েছি, তার কি কি ফিচার, ফাংশনালিটি এবং, হ্যাঁ, কি ডেলিভারি দিতে চাই। যেমন আমি একটা বাড়ি বানাবো, বাড়িটা কয়তলা হবে, সে 5 তলা হবে, এটা একটা ফিচার। এখানে কত স্কোয়ার ফিট হবে, প্রতিটা ধরেন 1500 স্কোয়ার ফিট করে হবে, এটাও কিন্তু একটা ফিচার কিংবা ফাংশনালিটি। তারপরে কি হবে, প্রতিটা ফ্লোরে আমার, হ্যাঁ, 4টা টয়লেট থাকবে, 3টা বেডরুম থাকবে, হ্যাঁ, লিভিং স্পেস থাকবে। এই যে এগুলো কিন্তু সবই হচ্ছে রিকোয়ারমেন্ট বা ফিচার্স গুলো, কিসের, যেটা আমি বানাতে যাচ্ছি তার। ঠিক আছে না? বাড়িটা দক্ষিণমুখী হবে, সবসময় যাতে আলো থাকে, এগুলো কি, সবই হচ্ছে প্রোডাক্ট স্কোপ, এই বাড়িটার স্কোপ। বাড়িটাতে কাস্টমার এই জিনিস চাচ্ছে, যে এই জিনিস আমি চাই। এখন এই বাড়ির কাজগুলো দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এরকম করতে হবে না, আর্কিটেকচার ডিজাইন করতে হবে না, সয়েল টেস্ট করতে হবে না, স্ট্রাকচার ডিজাইন করতে হবে, জি স্যার। রাজুকের পারমিশন নিতে হবে, সিটি কর্পোরেশনের পারমিশন নিতে হবে, ফাউন্ডেশন করতে হবে, পাইলিং করতে হবে। এগুলি কি কাস্টমার বলছে যে ফাউন্ডেশন পাইলিং করতে হবে? না। আর্কিটেক্ট ডিজাইন, স্টার ডিজাইন বলছে? এগুলো তো আপনি করতে হবে। আপনি যে কাজ নিয়েছি আমরা, তারাই কিন্তু জানি যে এগুলো না করলে আসলে কাস্টমারের এই বাড়ি তৈরি হবে না। এই যে ডান দিকের জিনিসগুলো আমি একটু আগে বললাম, এইটাই হচ্ছে প্রজেক্ট স্কোপ। ঠিক আছে? আর কাস্টমারের কাছ থেকে যেটা আসতেছে প্রোডাক্ট রিলেটেড, সেটা হচ্ছে প্রোডাক্ট স্কোপ। ঠিক আছে? তার মানে আমরা একটু কানেক্ট করতে পারছি যে প্রোডাক্ট স্কোপ ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করি, সেটাকে বলা হয় প্রজেক্ট স্কোপ। Scope. এই ছবিটা একটু দেখেন। আমরা কাস্টমারের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য যে ফিচার এবং ফাংশনালিটি পাইলাম, সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করি, সেটাকে বলা হয় প্রজেক্ট স্কোপ। যদি Correct. আমরা এই স্কোপটা অনুযায়ী কি কি কাজ করতে হবে, যেমন আমি বললাম আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচার ডিজাইন, এভাবে কাজ করতে হবে। তাহলে আমি দুইটা কানেকশন না, এই ফিচারটা দেওয়ার জন্য আমাকে এই কাজ করতে হবে, আর এই কাজগুলো যদি আমি ঠিক মতো করি, তাহলে আসলে কাস্টমারের ফুল প্রোডাক্টের স্কোপটা ডেলিভারি হবে। তো পিএমএ একটু আলাদা করেছে যে প্রজেক্ট রিলেটেড কাজগুলো হচ্ছে প্রজেক্ট স্কোপ, আর মেইন যে জিনিসটা আমরা বানাচ্ছি তার যে ফিচার এবং ফাংশনালিটি আছে, হ্যাঁ, রিকোয়ারমেন্ট আছে, সেগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট স্কোপ। এই দুইটা মিলে আমরা ইন্ডাস্ট্রিতে বা কাজ করার সময় বলি প্রজেক্ট স্কোপ, আলাদা করি না। প্রজেক্ট স্কোপ কম্বাইন্স দিস বোথ বোথ। ঠিক আছে? আমরা যে সিভিল ওয়ার্ক করি, কনস্ট্রাকশন করি, আমরা সমস্ত ডিজাইন ড্রয়িং দিয়ে দিই না, ডিজাইন ড্রয়িং এস্টিমেট দিয়ে করি সরকারি জায়গায়। তার মানে কি, অলরেডি কিন্তু আমরা স্কোপ তো দিয়েছি, তার সাথে কিন্তু ইয়াও দিয়ে দিয়েছি, প্রজেক্ট স্কোপও দিয়েছি যে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, এবার আরো বলে দিই যে কি কি করতে হবে তাকে। তো পিএমএ একটু আলাদা করেছে যে প্রজেক্ট স্কোপ এবং প্রোডাক্ট স্কোপ, এটা হচ্ছে দুটোর মধ্যে রিলেশন। আরেকটা জিনিস দেখেন, ডান দিকে কয়েকটা ডেফিনেশন আছে, দেখেন আমি ক্লিক করলে আসবে ফিক্সড রিকোয়ারমেন্ট, ফ্লেক্সিবল রিকোয়ারমেন্ট। এই দুটো তো আমরা বুঝি, তাই না? যদি আমরা দেখি রিকোয়ারমেন্ট ফিক্স আগে থেকে, তাহলে কাজ করা ইজি না, তখন প্রেডিক্টিভে করা যায়। আর যদি Predictable. রিকোয়ারমেন্ট ফ্লেক্সিবল হয়, তখন কিন্তু আসলে প্রেডিক্টিভে করাটা ঠিক হবে না, তখন আমাদের, আমরা দেখেছি তখন Correct. অ্যাজাইল বেশি ইউজ করতে হবে। সেটাই পিএমএ এখানে বলেছে, যে আমরা আসলে রিকোয়ারমেন্টের উপর অনেক সময় ডিপেন্ড করে, স্কোপের উপরে, যে আমি প্রজেক্টটাতে কোন অ্যাপ্রোচ ইউজ করব। ঠিক আছে? এই ডেফিনেশন গুলো এখানে আছে, যেটা আপনাদের এখানে দেখা যাবে না, মানে এমনি এখানে দেখা যাচ্ছে, কিন্তু আহ, আপনারা পাচ্ছেন না যেহেতু পিডিএফ ফাইল দেওয়া হয়েছে। তো মনে রাখবেন এই সব ডেফিনেশন গুলো কোথায় আছে, আপনাদের গ্লোসারিতে কিন্তু আছে। হ্যাঁ, গ্লোসারিতে এই সবগুলো ডেফিনেশন আছে, ফলে ঘাবড়ানোর কিছু নেই যেটা কোথায় আছে কোথায় নাই। একটু বড় হয়ে গেল একটু। আচ্ছা, এরপর দেখেন নতুন একটা জিনিস আমরা দেখবো, নতুন না, আগে বোধহয় আলোচনা করেছি, সেটা হচ্ছে যখন আমরা যখন কোনো প্ল্যানিং করি, হ্যাঁ, তখন আসলে প্ল্যানিংটা আমরা দুই ভাবে করতে পারি। হুম, একটা হচ্ছে শুরুতে আমরা ডিটেল প্ল্যানিং করতে পারি, আর একটা হচ্ছে আমরা ধাপ ধাপে করে প্ল্যানিং করতে পারি।
এই যে ধাপে ধাপে যে প্ল্যানিং করা হয় সেটাকে বলা হয় রোলিং ওয়েভ প্ল্যানিং। সবাই একটু এটা একটু বোঝার চেষ্টা করেন, এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে রোলিং ওয়েভ প্ল্যানিং, একটা হচ্ছে প্রোগ্রেসিভলি এলাবোরেশন। প্রোগ্রেসিভলি এলাবোরেশন মানে হচ্ছে যত টাইম যাচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, তত আমি ডিটেইল এলাবোরেট করছি, সেটাকে বলা হয় প্রোগ্রেসিভলি এলাবোরেট। তার মানে আপনারা যদি একটা বই লিখতে যান, বই পড়তে যান, তাহলে আমরা কি হয়, প্রথমে কি বইয়ের সবকিছু বোঝা যায়? ধীরে ধীরে প্রোগ্রেসিভলি এলাবোরেট হয় না কনসেপ্টটা? প্রজেক্টও সেম, প্রজেক্টে আসলে কি হয়, আপনি যেগুলো ডিটেল, যে কাজগুলো এখন করবেন সেগুলো আমরা ডিটেইলে চলে যাই, প্রোগ্রেসিভলি এলাবোরেট করি, ঠিক না? ডিটেল একবারই কিন্তু করা হয় না বেশিরভাগ প্রজেক্টে, অনেক কিছুটা হয়তো ডিটেল আগে করা যেতে পারে, কিন্তু নতুন প্রোডাক্ট বা নতুন আপনি সার্ভিস তৈরি করতেছেন যেটা এক্সাম্পল মার্কেটে ওইভাবে নাই, তাহলে কি হবে, আপনাকে কিন্তু প্রোগ্রেসিভলি রিকোয়ারমেন্ট গুলোকে আইডেন্টিফাই করে প্ল্যান করতে হবে। এটাকে আমরা বলতেছি প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। এটা কিন্তু আলাদা কোনো খুব কিছু নাই, প্রোগ্রেসিভলি টাইম টু টাইম এটা আমরা এলাবোরেট করব, ডিটেল করব। এই টেকনিকটাকে ইউজ করে আমরা যে ধরনের প্ল্যানিং করি সেই প্ল্যানিংটাকে বলা হয় রোলিং ওয়েভ প্ল্যানিং। সবাই একটু খেয়াল করেন, রোলিং ওয়েভ প্ল্যানিং মানে হচ্ছে যে কাজগুলো নেয়ার টার্ম সেটা আমরা ডিটেলে চলে যাব, আর যেগুলো ফিউচার টার্ম পরে গিয়ে করব সেগুলো আমরা হাই লেভেলে রেখে দেবো, যখন টাইম আসবে তখন আমরা ওগুলোকে ডিটেলে চলে যাব। এই প্ল্যানিং ওয়েটাকে বলা হয় রোলিং ওয়েভ প্ল্যানিং। এই যে সমুদ্রের ছবি কি সবাই দেখতে পাচ্ছে, সমুদ্র? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই সমুদ্রের সাথে রোলিং ওয়েভ প্ল্যানিং এর সম্পর্ক কি? ওয়েভ, ওয়েভ আছে না? আপনার সমুদ্রের তীরে যদি দাঁড়ান, কেউ গেছেন নাকি কক্সবাজারে এখন? শীতের সময় অনেকে যাচ্ছে। যাই হোক, কক্সবাজারে যদি আপনি দাঁড়ান আপনার সমুদ্র তীরে, তাহলে বড় বড় ঢেউ আসতে থাকে না? জি স্যার। হ্যাঁ, ঢেউটা এসে কি হয় দেখবেন যে আপনার পায়ের কাছে এসে, আপনি যদি তীরে দাঁড়ায় থাকেন দেখবেন ওই বড় ঢেউ কিন্তু ভেঙে ভেঙে গিয়ে আপনার পায়ের কাছে একদম ছোট ছোট ফেনা হয়ে গেছে, তাই না? তার মানে এই বড় ঢেউটা কিন্তু প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়ে ভেঙে ভেঙে স্মল হয়ে গেল, এটাকে আমরা প্রোগ্রেসিভ এলাবোরেট বলি। আর রোলিং অফ প্ল্যানিং কনসেপ্টটা কি, যে আমার যে কাজগুলো নেয়ার টার্ম কাছাকাছি করতে হবে নেক্সট 6 মাসে, সেগুলো আমরা ডিটেইলে চলে যাবো প্রোগ্রেসিভলি এলাবোরেট করে। আর যেগুলো এখনো নেক্সট 6 মাসে করব সেটা আমরা কি করতে পারি, হাই লেভেলে রেখে দেবো, পরে যখন সময় কাছাকাছি যাব তখন আমরা ওটাকে প্রোগ্রেসিভলি এলাবোরেট করে আরো ডিটেল করব। এই প্ল্যানিং ওয়েটাকে বলা হয় রোলিং ওয়েভ প্ল্যানিং। ওকে। এটা আমাদের দেখার দরকার নেই, এটা আমরা আগে দেখেছিলাম, এমভিপি এবং এমবিআই এর মধ্যে পার্থক্য কি দেখেছিলাম আমরা আগে, অ্যাজাইলে পড়ার সময় দেখিয়েছিলাম, মনে আছে তো? এমভিপি মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। ভায়াবল প্রোডাক্ট, যেটা আসলে কাস্টমারের কিছুটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে বা ভায়াবিলিটি চেক করে। আমরা এমভিপি ইকুয়াল টু লিখে রাখতে বলছিলাম কোন একটা ক্লাসে, এমভিপি ইকুয়াল টু কি, ইনভেস্টমেন্ট ফর, ইনভেস্টমেন্ট ফর বিজনেস। না, ভায়াবিলিটি যেহেতু, ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি। আচ্ছা। এমভিপি মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, আর এমবিআই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ। আচ্ছা। ঠিক আছে, আমি লিখে রাখতে বলছিলাম, এই ভিডিওতে কিন্তু এই জিনিসটা আছে ছিল, আপনাদের আগে দেখিয়েছিলাম। আমি আর এখানে দেখাচ্ছি না, দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। এমভিপি মানে হচ্ছে ভায়াবিলিটি চেক করা, ডিসকভারি মানে আসলে এটা ঠিক কিনা, এই যে আমরা ডিসকভার বা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এটাকে বলে ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি। আর এমবিআই মানে আসলেই প্রফিট জেনারেট করা, কোন একটা ভ্যালু বা কোন একটা ফিচার ক্রিয়েট করে কাস্টমারকে দেওয়া, এবং কাস্টমারটা ইউজ করে আপনি ভ্যালু পাবেন, প্রফিট পাবেন, সেটাকে বলা হয় এমবিআই, ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ। সবাই এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমি একটা ডান দিকে ছবি এঁকে রেখেছি। রোড ম্যাপ। রোডম্যাপ আমরা আগে পড়েছি তাই না? অ্যাজাইলে কি করা হয়, আমরা কিন্তু এখানে পড়ার সময় দেখবেন আমরা কিন্তু অ্যাজাইল এবং প্রেডিক্টিভ দুইটা একসাথে পড়ছি, হ্যাঁ। এটা আপনার প্রেডিক্টিভ রোডম্যাপ তো থাকতে পারে, অ্যাজাইলে তো রোডম্যাপে ইউজ করা হয়, প্রোডাক্ট রোডম্যাপ। মনে আছে প্রথমে কি হয়, ভিশন, তারপরে কি হয়, রোডম্যাপ, তাই না? তারপরে কি হয়, রিলিজ, মনে আছে? রিলিজের পরে কি হয়, ইটারেশনস। হ্যাঁ, এইভাবে আসলে কাজ করে যে অ্যাজাইলের জিনিসগুলো। তাহলে এখানে ছবিটা খেয়াল করে দেখেন, এই ছবিটা আমরা বলছি যে রোডম্যাপ মানে হচ্ছে যে আমার গোলটা কি, কোথায় আমি পৌঁছতে চাই,
সেই গোলটা। হ্যাঁ, এবং বিভিন্ন মাইলস্টোনে কোন গোলের কি কি আমি ডেলিভারেবল পাবো। এই যে প্রথম মাইলস্টোনে আমি একটা ডেলিভারি পাচ্ছি, সেকেন্ড মাইলস্টোনে আমি সেকেন্ড ডেলিভার করছি, এইভাবে থার্ডে গিয়ে হয়তো আমি গোলটা অ্যাচিভ করতে পারলাম। প্রোডাক্ট রোড ম্যাপের মধ্যে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে প্রজেক্টের গোলটা কি, কোথায় আমি পৌঁছতে চাই, কি কি মাইলস্টোন আছে, এবং প্রতিটা মাইলস্টোন আমি কি ডেলিভারেবল পাবো। এই তিনটার কম্বিনেশনকে আমরা বলি রোড ম্যাপ। ঠিক আছে? ওকে, অ্যাজাইল ইউজ করা হয়, আমরা এটা ইয়াতে ইউজ করতে পারি, প্রেডিক্টিভ ইউজ করতে পারি। আমরা নর্মালি প্রেডিক্টিভ প্রজেক্টে মাইলস্টোন ইউজ করি। এই যে মাইলস্টোন গুলো দেখছেন, এই যে এগুলো হচ্ছে মাইলস্টোন। আমি এখানে একটা মাইলস্টোন রেখেছি, এখানে ধরেন আরেকটা মাইলস্টোন আছে। হ্যাঁ, এটাও একটা মাইলস্টোন। একটু আমি একটু অন্যভাবে এঁকেছিলাম। এটা মাইলস্টোন 1, এটা হচ্ছে মাইলস্টোন 2, এটা হচ্ছে মাইলস্টোন, এটা মাইলস্টোন 2, এটা হচ্ছে মাইলস্টোন 3। ওকে। মাইলস্টোন মানে হচ্ছে এই এখানে পৌঁছে মানে কি, অলরেডি উই হ্যাভ ক্রিয়েটেড সাম ডেলিভারেবল। আবার এখান থেকে যখন আমি এখানে পৌঁছলাম প্রজেক্টে, 6 মাস পরে আমি হয়তো আরেকটা ডেলিভারেবল তৈরি করবো। হুম? তো এটাকে মাইলস্টোন মানে হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, কোন একটা প্রজেক্টের বড় ইভেন্ট যেখানে অলরেডি কোন একটা বড় অ্যাকমপ্লিশমেন্ট অলরেডি ঘটে ঘটে গেছে, এটাকে আমরা বলি মাইলস্টোন। আমরা যখন প্রজেক্টের শিডিউল তৈরি করি তখন কিন্তু বিভিন্ন মাইলস্টোন সেট করা হয়। ম্যানেজমেন্ট কি দেখতে চায়, মাইলস্টোন দেখতে চায়, যে কোন মাইলস্টোন আমি কি অ্যাচিভ করবো। ম্যানেজমেন্ট একদম প্রতিদিনের ডে টু ডে কাজ কিন্তু দেখতে চায়, চায় সেটা আমাদের কাজ যারা আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করবো। কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু দেখতে চায় যে আমি কোয়ার্টার 1-এ কি করলাম, কোয়ার্টার 2-তে কি করলাম, কোয়ার্টার 3-তে কি করলাম। ঠিক আছে না? নেক্সট কোয়ার্টারে কি হ্যাঁ, করবো? সেটাকে আমরা বলি মাইলস্টোন। সবাই একটা জিনিস খেয়াল করবেন, মাইলস্টোন এর ডেফিনেশন হচ্ছে মাইলস্টোন কোনো ডিউরেশন ক্যারি করে না। মাইলস্টোনের ডিউরেশন হচ্ছে 0। কারণ কি, আবার আমি ছবিটাতে আসতেছি। তার মানে আপনি যখন এই মাইলস্টোনে অলরেডি পৌঁছে গেছেন, তার মানে অলরেডি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। এখন শুধু ওইটাকে সেলিব্রেট করা বা হুম। কমপ্লিট বলে ঘোষণা করা, কাজ আগেই হয়ে গেছে। মাইলস্টোনে ওটাকে জাস্ট ডিক্লেয়ার করা যে এটা কমপ্লিট হয়ে গেছে। এটা যদি আপনারা দেখেন রাস্তায় যখন আমরা যাই না, লম্বা রুটে, ধরেন চিটাগাং থেকে ঢাকা যাচ্ছেন, প্রতি 1 কিলোমিটার পর পর মাইলস্টোন দেখা যায় না? একটা সাইনবোর্ড দেখা যায়, জি স্যার। হ্যাঁ, সাইনবোর্ড দেখা যায় এত কিলোমিটার এত কিলোমিটার বাকি আছে। আপনি দেখলেন যে 60 কিলোমিটার বাকি আছে এখানে এসে, হুম। আবার এখানে এসে কি দেখবেন, 59 কিলোমিটার বাকি আছে। তার মানে এটা দেখা মানে কি, এটা কি কোনো কিলোমিটার? এটা 0, কিন্তু এটা অলরেডি 1 কিলোমিটার পার হয়ে আসছেন, সেটা দেখাচ্ছে যে অলরেডি আপনি ওটা পার হয়ে আসছেন। হুম। হ্যাঁ, তো সিমিলারলি প্রজেক্ট মাইলস্টোন মানে হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা অলরেডি কোন একটা বড় অ্যাকোমোডেশনকে, হ্যাঁ, বলা হচ্ছে, এবং সেটা কোনো ডিউরেশন ক্যারি করে না। ওকে। তো ম্যানেজমেন্টকে যখন আপনি প্রেজেন্ট করবেন, বেশিরভাগ ম্যানেজমেন্ট জানতে চাবে কোন কোয়ার্টারে বা কোন হাফ ইয়ারলি আপনি কি অ্যাচিভ করেছেন, সেটা দেখতে চায়। মাইলস্টোন লিস্ট চায়, আমাকে মাইলস্টোন দাও। তো এটা আসলে শিডিউলে প্রেজেন্ট করা যায়, মাইক্রোসফট প্রজেক্টও করা যায় বা অন্যভাবে করতে পারে। ওকে, তাহলে আমরা এখন আসতেছি স্কোপ প্ল্যানিং এ। আমরা কিন্তু স্কোপের ডিটেলে আলোচনা করছি। হ্যাঁ, আপনারা দেখেন বাম দিকে স্কোপ প্ল্যানিং নিয়ে কথাবার্তা যেটা আছে, আমরা আসলে কিভাবে কাজ করি প্রেডিক্টিভ অ্যাপ্রোচে। আমি যে একটু আগে যে হোয়াইট বোর্ডে আলোচনা করছিলাম, এটা কিন্তু পুরোটাই প্রেডিক্টিভের আলোচনা। এই বাম দিকে বলতেছে যে প্রথমে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, বলছি না আমি? জি করে স্যার। কোথায় রাখবো, ডকুমেন্ট, রিকোয়ারমেন্টটা ডকুমেন্টেড করবো। করে কোথায় রাখবো, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। তারপর ওখান থেকে আবার স্কোপ স্টেটমেন্ট তৈরি করবো, মনে আছে? প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। সেটাকে আবার ভেঙে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার তৈরি করবো, এবং সেইটার উপর বেস করে আমরা শিডিউল, বাজেট, রিসোর্স, কোয়ালিটি সব প্ল্যান করতে পারি। এটা আমরা অলরেডি খুবই ডিটেল আলোচনা করেছি। ঠিক আছে না? জি স্যার। আর এখানে জাস্ট ব্রিফ দিল আর কি। আর আমরা অ্যাজাইলে কি করি এটা আমার মনে হয় অলরেডি উই নো। প্রোডাক্ট ওনারের কাজ কি, ইউজার স্টোরি, হ্যাঁ, প্র্যাকটিস করা, তারপরে ব্যাকলগ তৈরি করা। সবাই এখানে একটা জিনিস খেয়াল করবেন, পিএমএ একটা নতুন শব্দ বলেছে, দেখেন তা আমি আলোচনা করেছি কিনা আমি ভুলে গেছি, রিলিজ ব্যাকলগ নামে একটা শব্দ বলেছে। আমরা ব্যাকলগ 2 প্রকার দেখেছিলাম, মনে আছে? প্রোডাক্ট ব্যাকলগ আর একটা কি ব্যাকলগ, আইটারেশন ব্যাকলগ। আইটারেশন ব্যাকলগ। এইখানে পিএমএ আর একটা শব্দ ইউজ করেছে, রিলিজ ব্যাকলগ। অনেক টিম কি করে, প্রোডাক্ট ব্যাকলগ তো ফুল প্রোডাক্টের ব্যাকলগ,
এখন আমি এখানে যে রিলিজ বলেছি না, যে রিলিজ ওয়ানে আমি এগুলো এগুলো জিনিসগুলো দেবো ইউজার স্টোরি, রিলিজ টু তে এই ইউজার স্টোরি গুলো দেবো। পিএমআই বলছে যে এইটা এই রিলিজ ওয়ানের গুলো, যেহেতু রিলিজ ওয়ান প্রথম ধরেন 3 মাস বা 6 মাসে হবে, এই রিলিজ ওয়ানের জিনিসগুলো আমরা রিলিজ ব্যাকলগে নিয়ে আসবো। প্রতিটি ইটারেশন যখন আমরা করব এই রিলিজের আন্ডারে, তখন আমরা এখান থেকে নেব। তার মানে এটা যদি হয় প্রোডাক্ট ব্যাকলগ, এই মাঝখানেটা হচ্ছে রিলিজ ব্যাকলগ, আর প্রতিটা ইটারেশন যে আমরা করতেছি এটাকে বলতেছি ইটারেশন ব্যাকলগ। সবাই বুঝতে পেরেছি? মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ব্যাকলগের কথা পিএমআই বলেছে, এটা অনেক টিম ইউজ করে, অনেক টিম ইউজ করে না। ডাইরেক্টলি প্রোডাক্ট ব্যাকলগ আর ইটারেশন ব্যাকলগ ইউজ করে। স্পেশালি স্ক্রামে এটার কোনো অস্তিত্ব নাই, হুম। কিন্তু অন্য বিভিন্ন বই পাওয়া যায়, তো এই জন্য পিএমআই এটাও বলেছে আর কি। এটা কোনো ভুলের কথা না, এটা আসলে একই কথা। আপনি রিলিজ গুলোকে আপনি একটা আলাদা ব্যাকলগে নিয়ে আসলেন, যে রিলিজ গুলো আপনি 6 মাসে কাজ করবেন। ঠিক আছে, কনসেন্ট্রেট করার জন্য। সবাই ছবিটা একটু দেখি আমরা। রিকমেন্ড নিয়ে আমরা কথা বলতেছি, আমরা আগেই বললাম। এখন আমরা কি নিয়ে আলোচনা করছি? রিকমেন্ড কালেকশন নিয়ে কথা বলছি। এখন আমরা প্রতিটার প্রসেসের ডিটেলে যাব, রিকমেন্ড কিভাবে কালেক্ট করা হয়। দেখেন তো, এখানে 3টা অপশন দেওয়া হয়েছে। কোন ধরনের প্রজেক্টে ডাজ দিস কাইন্ড অফ প্রজেক্ট স্টার্ট উইথ রিকোয়ারমেন্টস? কোন ধরনের প্রজেক্ট মানে প্রেডিক্টিভ, অ্যাজাইল, হাইব্রিড। তাহলে কোন প্রজেক্টে আমরা রিকোয়ারমেন্ট সবার আগে কালেক্ট করে ফাইনালাইজ করে ফেলি, তারপরে কাজ শুরু করি? প্রেডিক্টিভে নাকি অ্যাজাইল? প্রেডিক্টিভে। 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 তাহলে যদি আমরা ইএস এ ক্লিক করি, তাহলে দেখবেন যে প্রেডিক্টিভে আমরা এই কাজটা করি। আর ইয়াতে কি করিস? সর্ট অফ, এটা অ্যাজাইলে করি আমরা। অ্যাজাইল। অ্যাজাইলে। আর সর্ট অফ মানে কিছু কিছু করি। আর হাইব্রিড আমরা জানি না, আমরা হয়তো পুরোটাও করতে পারি কিংবা মিক্সচার করতে পারি, এই জন্য মেবি বলছে। হ্যাঁ, ওকে। তাহলে রিকোয়ারমেন্ট গুলো আমরা কালেক্ট করে, দেখেন এই যে আমরা একটা রিকোয়ারমেন্টের ডেফিনেশন দিয়েছে আর কি, রিকোয়ারমেন্ট কাকে বলে। এটা আমরা, রিকোয়ারমেন্ট ইজ ওয়ান সিঙ্গেল মেজারেবল স্টেটমেন্ট অফ এ কন্ডিশন আর ক্যাপাবিলিটি। হ্যাঁ, কাস্টমারের কোনো একটা এক্সপেকটেশন, যেটা কাস্টমারকে কোনো কিছু সার্ভিস বা কোনো কিছু দিয়ে আউটপুট দিয়ে ক্যাপেবল করবে, এটাকে আমরা রিকোয়ারমেন্ট বলতেছি। তো রিকোয়ারমেন্ট যখনই আমরা গ্যাদার করি, নর্মালি কি করি? শুরুতে আমরা হাই লেভেল রিকোয়ারমেন্ট গ্যাদার করি, হাই লেভেল। তারপর আমরা ডিটেইলে যাই। তো সেটাকে পিএমএ বলছে যে আমরা অনেক ক্ষেত্রে প্রথমে হাই লেভেল রিকোয়ারমেন্ট ক্যাপচার করি, তারপরে আউট ডিটেল রিকোয়ারমেন্ট ক্যাপচার করি। আর রিকোয়ারমেন্টটা ক্যাপচার করবো আমরা কোন ডকুমেন্টে রাখি? যে ডকুমেন্টে রাখি সেটার নাম হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। ঠিক আছে, এখানে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট বলতেছে, বলছে এটা হচ্ছে ডকুমেন্ট, আসলে নামটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। সেটা খুবই সিম্পল একটা লিস্ট হতে পারে। যেমন আমরা যখন টর্টর বানাই, অনেক সময় কিন্তু জাস্ট একটা লিস্ট বানাই দিই, যেই আমার 20টা পয়েন্টে কাজ করতে হবে। আবার এটা আরো জটিল ফর্মেটে হতে পারে। 100 পেজে যদি আপনি সিভিলের কাজ করেন, এই রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কিন্তু বিশাল হবে। ঠিক আছে, একটা রাস্তার যদি আপনি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট বানান, এটা বিশাল হবে। হ্যাঁ, বিয়ে করিয়ে তো দেখা যাবে 100 পেজ হবে। যাই হোক, আর আমরা যে ট্রেস করার জন্য যে ডকুমেন্টটা ইউজ করি বলছিলাম যে আরটিএম, তাই না? বলছিলাম না আরটিএম, রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এটা যে এরকম একটা ম্যাট্রিক্স টেবিল আমরা ইউজ করতে পারি, যেখানে প্রতিটা রিকোয়ারমেন্টের আইডি থাকবে, আবার সাব আইডি থাকতে পারে, রিকোয়ারমেন্টের পুরো ডিটেল থাকবে, এবং এই রিকোয়ারমেন্টটা কোন বিজনেস নিডকে মিট করছে, কোন প্রজেক্টের অবজেক্টিভের সাথে কানেক্টেড, এটা করার জন্য কি কি ডাব্লিউবিএস কম্পোনেন্ট আমরা নেব, এটার জন্য কোনো ডিজাইন আছে কিনা। হ্যাঁ, তারপর ডেভেলপমেন্টের কি স্ট্যাটাস, এবং এটা আসলে ঠিক হয়েছে কিনা, কাস্টমার কি কি টেস্ট কেস অ্যাপ্রুভ করে বলবো যে ইয়েস ইট ইজ ডান। এরকম যে এন্ড টু এন্ড ট্রেসিং করা হয় যে ডকুমেন্টের থ্রুতে, যে ম্যাট্রিক্স টেবিলের থ্রুতে, এটাকে বলা হয় রিকোয়ারমেন্ট ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে কালেক্ট রিকোয়ারমেন্টস করে আমরা 2টা ডকুমেন্ট তৈরি করলাম। এই স্লাইডে কিন্তু আছে, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট বানালাম, আর একটা কি বানালাম? আরটিএম তৈরি করলাম। ঠিক আছে না? সবাই একটা জিনিস আমরা জানেন, আমি জানি না আলোচনা করেছি কিনা, যে আসলে প্রজেক্ট ফেইলুরের অন্যতম কারণ কি জানি? অন্যতম কারণ হচ্ছে রিকোয়ারমেন্ট ঠিক মতো আইডেন্টিফাই করতে না পারা, কাস্টমার কি চায় সেটি ঠিক মতো আইডেন্টিফাই না করা, বুঝতে না পারা। প্রজেক্ট ফেইলুরের কিন্তু অন্যতম মেইন কারণ। এই জন্য পিএমআই বলছে যে আমি যে রিকোয়ারমেন্টটা কালেক্ট করবো, কালেক্ট রিকোয়ারমেন্টস করবো,
সেইটা করার সময় আসলে আমাদেরকে তার আগে একটা প্ল্যান তৈরি করতে হবে, সেটা নাম হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। কিভাবে আমি রিকোয়ারমেন্ট কালেক্ট করবো, কখন করব, কারা কারা কোন মিটিং এ থাকবে, কি কি টুলস টেকনিক আমরা ইউজ করব, আমরা কি ফোকাস গ্রুপ করব, নাকি ফ্যাসিলিটেটর ওয়ার্কশপ করব, নাকি আসলে আমরা ইন্টারভিউ করবো, নাকি কোশ্চেনিয়ার এবং সার্ভে করবো। এই সবগুলো প্ল্যানিং আগে থেকে করলে আমাদের রিকোয়ারমেন্টে কোনো গ্যাপ হবে না। এই এমফাসিসটা দেওয়ার জন্য পিএমআই বলছে যে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। এবং রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানে আপনার ইয়ার ফরম্যাটও থাকবে, রিকোয়ারমেন্ট টেস্ট ম্যাট্রিক্স কিরকম হবে, এবং রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা সিম্পল হবে নাকি কমপ্লেক্স হবে, কি ধরনের টেমপ্লেট হবে, সেটা আপনার ওখানেই আপনি ডিফাইন করে দিবেন। সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা আরেকটু সময় ক্লাস নেব, রিকোয়ারমেন্টটা একটু ইয়া করে যাচ্ছি আমি। রিকোয়ারমেন্ট যখন আমরা কালেক্ট করি, রিকোয়ারমেন্ট গুলো কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে। যেমন প্রজেক্টের রিকোয়ারমেন্ট হতে পারে, প্রজেক্ট রিলেটেড। হ্যাঁ, প্রজেক্টে কি কি প্রসেস ফলো করতে হবে, কখন কি ডেলিভারি দিতে হবে, প্রজেক্টের মাইলস্টোন কি, এগুলো হচ্ছে প্রজেক্ট রিকোয়ারমেন্টস। আর প্রোডাক্ট রিকোয়ারমেন্ট মানে আমরা মনে আছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট ফাংশনাল যেগুলো। হ্যাঁ, এই প্রোডাক্ট রিকোয়ারমেন্টকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ফাংশনাল মানে ডাইরেক্টলি ওই প্রোডাক্টের যেগুলো ফিচার, আর নন ফাংশনাল মানে হচ্ছে আপনি একটা বাড়ি বানাবেন, এটা আপনাকে ইয়া করতে হবে না, যাতে এটা আর্থকুয়েক কে একটা লেভেল পর্যন্ত সার্ভাইভ করতে পারে, আর্থকুয়েকে সেটা হ্যান্ডেল করতে হবে না, ইয়েস। সিসমিক প্রবলেম গুলো। তারপর এটা যাতে বৃষ্টি হলো আর আপনার চারিদিকে শ্যাওলা পড়ে দেওয়াল নষ্ট হয়ে গেল, এটা কি করা যাবে? তার মানে এমন ভাবে দেওয়ালটা হ্যাঁ করতে হবে যাতে এনভায়রনমেন্টাল ক্ষতিগুলো কম হয়। এই যে এই জিনিসগুলো আমরা বলি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ফাংশনাল রিকোয়ারমেন্ট নর্মালি কাস্টমারের কাছ থেকে আসে, আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা ছাড়া আসলে ওই প্রোডাক্টটা সার্ভাইভ করবে না, সাস্টেইন করবে না। ওকে। যেমন সিকিউরিটি রিকোয়ারমেন্ট, এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট, সাস্টেইনেবিলিটি রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে মেইনটেনেবিলিটি, ইউজেবিলিটি, স্কেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি, এগুলোকে আসলে বলা হয় নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, এই দুইটা রিকোয়ারমেন্ট মিলে আমরা বলতেছি প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্টটা ডাইরেক্টলি ওই প্রোডাক্টের ফাংশনস, আর ওইটাকে আসলে সাস্টেনেবল করার জন্য যে এডিশনাল আমরা হ্যাঁ অ্যাভেলেবিলিটি, স্কেলেবিলিটি, তারপর হচ্ছে ইউজিবিলিটি, মেইনটেনেবিলিটি, সিকিউরিটি, এই যে ফিচার গুলো আমরা দেই, সেগুলোকে বলা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তাই রিকোয়ারমেন্ট কালেক্ট করার সময় আমার কিন্তু এই ধরনের সমস্ত রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, সমস্ত কোয়ালিটি রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হবে, সমস্ত বিজনেস আসপেক্টে কি কি আছে সেগুলো কালেক্ট করতে হবে, স্টেক হোল্ডার ইন্ডিভিজুয়ালি সবার কাছ থেকে, বা যারা কি স্টেক হোল্ডার তাদের কাছ থেকে স্টেক হোল্ডারের রিকমেন্ড নিতে হবে, তারা কি ধরনের রিপোর্ট চায়, কি ধরনের কি চায়, এরকম। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যখন এই যে আউটপুট তৈরি করে ফেলবো প্রজেক্টের, তখন আমি ডেলিভারি যখন দেবো, ট্রানজিশন ট্রানজিশন দেওয়ার সময় কি করতে হবে, যাদেরকে আমরা ট্রানজিট করব তাদেরকে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হতে পারে, তাই না? তাদের ওখানে কোনো ফ্যাসিলিটি তৈরি করতে হতে পারে। এই জিনিসগুলো আমরা বলতেছি ট্রানজিশন বা রেডিনেস রিকোয়ারমেন্টস। আমরা প্রোডাক্টটা তৈরি করার পরে যে আমরা কাস্টমারকে দিচ্ছি, আর দে রেডি টু টেক ওভার, তার জন্য যে সমস্ত কাজ করতে হবে, সেটা ক্যাপাসিটি বিল্ড আপ থেকে শুরু করে এনি ফ্যাসিলিটি ক্রিয়েট করা, হ্যাঁ, এই সবগুলোকে আমরা ট্রেনিং দেওয়া, এই সবগুলোকে আমরা বলতেছি ট্রানজিশন রিকোয়ারমেন্টস। তাহলে এই ক্যাটাগরি যদি রিকোয়ারমেন্ট আমরা কালেক্ট করি, তাহলে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কালেক্ট হয়ে যাবে। আমি জানি না সবার কি অবস্থা, সবাই কি দেখতে পাচ্ছি না অনেকে দেখে আসতেছি যাচ্ছি ক্লাসে, দরজা খোলা বন্ধের আওয়াজ পাচ্ছি, গোলমাল লাগতেছে না নাকি সবার? আমরা কিন্তু রিকোয়ারমেন্টে একটু ডিটেল আলোচনা করছিলাম যে রিকোয়ারমেন্টটা কালেক্ট করার জন্য আমরা যে ডকুমেন্টটা রাখবো, সেই ডকুমেন্টে কিন্তু আমরা এইভাবে ক্যাটাগরি ওয়াইজ রিকোয়ারমেন্ট গুলো নিতে পারি, প্রজেক্ট রিকোয়ারমেন্ট, প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, ফাংশনাল, নন ফাংশনাল, স্টেক হোল্ডারের কাছে রিকোয়ারমেন্ট কালেক্ট করা, ট্রানজিশন রিকোয়ারমেন্টস। ক্যাটাগরি করলে কি হবে, কোনো মিস হবে না আপনাদের, কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি কি আছে, তাহলে কোনো মিস হবে না কাস্টমারের কাছে। এই সবগুলো এই ক্যাটাগরি গুলো করে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করবো। আর এই স্লাইডে আর আমরা যাচ্ছি না আজকে, আমরা কিন্তু কালকে ক্লাস নেবো। হ্যাঁ, কালকে ক্লাস নেবো 7টা থেকে 8টা বা 8:30 পর্যন্ত, 1-1.5 ঘন্টা। ঠিক আছে, তখন আমি এখান থেকে শুরু করবো যে রিকোয়ারমেন্ট যে কালেক্ট করবো আমরা। আমি বলেছিলাম রিকোয়ারমেন্ট কালেকশনের কি আছে, অনেকগুলো টুল টেকনিক আছে না? এই যে এখানে দেখেন প্রায় 16টা বা 18টা টুল আছে। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা।
12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা। আর আছে নাকি? হুম। এই যে এই 16-17টা টুল আমরা এখান থেকে আগামী ক্লাস শুরু করবো, যে কি কি টুল আমাদের অ্যাভেলেবল আছে, যেগুলো দিয়ে আমরা কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট এলিসিট করতে পারি। কি করতে পারি? শব্দটা কি সবাই দেখেছেন? কি শব্দ এটা, এলিসিট? এই শব্দটার মিনিং সবাই একটু দেখবেন। নেক্সট ক্লাসে আমি এই এলিসিট দিয়ে শুরু করবো।